23/6/2024 আমাদের ক্লাসে আলোচনায় আসছেন আমাদের শ্রদ্ধেয় স্যার ডাক্তার অমরনাথ চক্রবর্তী মহাশয়। আলোচনার বিষয় হচ্ছে শরিক মাহাজম। শরিক মাহাজম নিয়ে 33তম পর্ব নিয়ে আলোচনা করবেন স্যার। এর আগে আমরা সিরিজ বাই সিরিজ আলোচনা হয়েছে, সেগুলো আপনারা ওই দর্শন গ্রুপে পেয়ে যাবেন, ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন আলোচনাগুলো। তো আলোচনা চলাকালীন কেউ অযথা আনমিউট হয়ে যাবেন না, ভিডিও ওপেন করবেন না, এটা খেয়াল রাখবেন। আর আলোচনাটা আপনারা শুনবেন ভালো করে, বুঝে নেবেন। স্যারেদের কাছে প্রশ্ন থাকলে অবশ্যই করবেন শেষের দিকে। হাত তুলবেন, এখানে একটা সিম্বল দেওয়া আছে, সেটাতে হাত তুলবেন। স্যারকে অনুরোধ করছি আলোচনা শুরু করার জন্য। স্যার শুরু করুন। উপস্থিত উপস্থিত সকল চিকিৎসক বিন্দুকে যথাযথ সম্মান জানিয়ে আজকের আলোচনা আমি শুরু করছি। তা আপনারা গতকাল আমি একটা পোস্ট দিয়েছিলাম। সেই পোস্টে আমি বলেছিলাম সেটা হচ্ছে যে সকল হোমিওপ্যাথ অবশ্যই হোমিও চিকিৎসক, কিন্তু সকল হোমিও চিকিৎসক কিন্তু হোমিওপ্যাথ নয়, এবং যথেষ্ট সাড়া পেয়েছি। সেটা আমি যে দিয়েছিলাম সেটা এই কারণে দিয়েছিলাম, এই জায়গাটা আলোচনা করবার জন্য দিয়েছিলাম। আজকে কিছু পর্দা ফাঁস আমাকে করতে হবে, মুখোশ খুলে দিতে হবে। হ্যানিম্যানের বক্তব্যের উপর ভিত্তি করেই আমি খুলে দেবো। ইকো তো হওয়ার কথা নয়, আমি তো কডই নেইনি। ইকো হচ্ছে? ইয়ে দীপেন, ইকো তো হওয়ার কথা নয়। ইকো? স্যার আমি তো শুনতে পাচ্ছি, ঠিকই তো আছে। হ্যাঁ, ইকো হচ্ছে। আমি তো আবার আনাড়ি লোক। ঠিক আছে, তাহলে সমস্যাটা তা দেখা যাচ্ছে কি, যে আলোচনাটা আমি করেছিলাম সেটা হচ্ছে যে সকল হোমিওপ্যাথ অবশ্যই হোমিও চিকিৎসক, কিন্তু সকল হোমিওপ্যাথি চিকিৎসক হোমিওপ্যাথ নয়। অনেকেই সমালোচনার জন্য গায়ে লাগতে পারে, কিন্তু আমার কিছু করার নেই। সত্যকে সত্যই বলতে হবে, লালকে লালই বলবো, সাদাকে সাদাই বলবো, এটাই হোমিও দর্পণের মূল কথা। তা হ্যানিম্যান এখানে আলোচনা এত সুন্দর করছে, সেটা অ্যানালাইসিস যদি করা যায় তাহলে আমরা বুঝতে পারবো চারিদিকে যেসব গবেষক লেখকের দল ঘুরে বেড়াচ্ছে, হায়নার মতন ঘুরে বেড়াচ্ছে, শুধুমাত্র এই নবীন চিকিৎসকদের মগজ ধোলাই করে আখের গোছাবার জন্য। এটা খুব কঠোর বাস্তব, এবং সেটা যে কত বড় সত্য সেই জায়গাটা আপনাদের মুখোশটা আমি খুলে দিতে চাই। এবং আমি আমার ব্যক্তিগত মতামত দিয়ে কাকে আলোচনা করতে চাই না, আমি শুধু হ্যানিম্যানকে এখানে জুড়ে দিচ্ছি, জুড়ে দিয়ে আপনাদের বলছি যে ব্যাপারটা কি। এটা কেউ, এই বইগুলো কিন্তু কোনো জায়গায় পড়বার সামর্থ্য যেমন নাই, ইচ্ছেও তেমন নেই। কারণ এই বইগুলো পড়লে তো ছেলেগুলো স্বাবলম্বী হবে, ছেলেগুলো চিন্তা ভাবনা করবে, চিন্তা ভাবনা করে সুস্থ পথে এগিয়ে যাবে, তাহলে তো মহা মুশকিল, ব্যবসা হবে না, মহা মুশকিল। ফলে আজকে এই জায়গাটা একটু আলোচনা করলে আপনারা বুঝতে পারবেন কেন আমি এই কথাটা বলছি। আমরা অলরেডি এই যে ছোড়া নিয়ে পড়াশোনা করছি হ্যানিম্যানের ক্রনিক ডিজিজ থেকে। তা এখানে কিন্তু বারবার ঘুরে ফিরে সাপ্রেশনের কথাই এসছে, হ্যানিম্যান বলেছে। এবার বলছেন যে internally an ancient physician gave no sulfur in each because they, like the modern, did not see that this miasmatic disease was at the same time and specially an internal disease. বলছেন যে মডার্ন সিস্টেম অফ মেডিসিন বা মডার্ন চিকিৎসক, মানে তখনকার হিসেবে
যারা মডার্ন, সোজা কথা তখন তো হোমিওপ্যাথি সবে শুরু হয়েছে, তাকে তো আর তখন মডার্ন বলা যাবে না, সেটা পরবর্তীকালের ব্যাপার। কিন্তু ব্যাপার হচ্ছে যে যারা নিজেদের মডার্ন বলে মনে করেন তারা কি করলেন, সালফার তাকে দিলেন না খেতে। কেন দিলেন না? না, তিনি মনেই করেন না এই যে স্কিন ডিজিজ বা ইস্ট ডিজিজটা হয়েছে এটা ইন্টারনাল কোনো ব্যাপার আছে। এখানে কি এই যে মায়োজমা ডিজিজ স্পেশালি অ্যাজ ইন্টারনাল ডিজিজ, এটা ইন্টারনাল ডিজিজ হিসেবে তারা কনসিডারই করে না। এই হচ্ছে গন্ডগোলের জায়গাটা। তারা কিন্তু স্কিন ডিজিজকে কখনোই তার আভ্যন্তরীণ ব্যাধি বলে তারা স্বীকার করে না, স্বীকার করে না। তো স্বীকার না করলে তারা দেবে কেন? তো সেই কারণে দেয় না। তখন তো সালফারই বেশি ইয়ে ছিল, এই চুলকুনির ক্ষেত্রে ইচের ক্ষেত্রে সালফার বেশি ব্যবহার হতো। এবার তার কি বলছে, মডার্ন ফিজিশিয়ানস হ্যাভ নেভার গিভেন সালফার অনলি। মডার্ন ফিজিশিয়ান তারা সালফার শুধু দেয় না, অ্যান্ড ইন্টারনালি টু কিওর দ্য ইচ। তারা মডার্ন সিস্টেম অফ মেডিসিন কি করছে, সালফার দেয় না। কেন দেয় না? না, তারা ইন্টারনালি তাকে কিওর করবে এই ভাবনা থেকে তারা দেয় না। তার মানে কি ইন্টারনাল ডিজিজ তারা মানে না, তো দেবে কি করে? বিকজ দে হ্যাভ নেভার রেকগনাইজ দ্য ইচ ডিজিজ অ্যাজ বিং অলসো এ ইন্টারনাল। আর ইচ ডিজিজ বা চুলকানি এটা কিন্তু ইন্টারনাল ডিজিজ বলে তারা মানে না, রেকগনাইজ মানে স্বীকার করে না। ইনডিড চিফলি এ ইন্টারনাল ডিজিজ, সোজা কথা এটা যে প্রকৃতপক্ষে একটা ইন্টারনাল ডিজিজ, আভ্যন্তরীণ ব্যাধি, এইটাই তারা স্বীকার করে না। এই গন্ডগোলটা সেই কয়েক হাজার এদের জন্মলগ্ন থেকে আছে স্টিল নাও। সালফারের কথা বাদই দিলাম, এখন চর্মরোগ যদি হয় তাহলে কি করা হয়, লোকালি তাকে রিমুভ করা হয়। এমনকি যদি ইন্টারনাল মেডিসিনও দেয়া হয় সেক্ষেত্রে তার মূল উদ্দেশ্য হচ্ছে লোকাল ইয়েটাকে রিমুভ করা। তাহলে এই মূল জায়গা থেকে তারা বেরিয়ে আসতে পারে। দেখবেন কলুর বলদ, কলুর বলদ আপনারা দেখেছেন কিনা জানি না, আমরা ছোটবেলায় দেখেছি, আমাদের কলু বাড়ি ছিল গ্রামে। তা তারা ওই তেল তৈরি করতো, তারপর দেখতাম গরু ঘুরে বেড়াচ্ছে, গরু ঘুরে বেড়াচ্ছে তেল বেরোচ্ছে, খুব ভালো গল্প। তা গরু কিন্তু এরকম সারাদিন প্রায় ঘুরে বেড়াচ্ছে, মাঝে মাঝে একটু বিশ্রাম নিচ্ছে, এরকম। এই যে ঘুরে বেড়াচ্ছে এইটাকে যদি যোগ করা হয় তাহলে অনেক মাইল হয়ে যাবে, অনেক মাইল হয়ে যাবে। কিন্তু অনেক মাইল হলেও গরুর বলদ কিন্তু অনেক মাইল যেতে পারছে না, মাত্র কয়েক হাত দূরে দিয়ে সে ঘুরতে পারে। তার মানে কি, এখানে সে অনেক দূর হাঁটলেও অনেক দূর দৌড়লেও প্রকৃতপক্ষে তার দৌড়টা কিন্তু বেশি হলো না। আপনি যদি গোল হয়ে যদি সারাদিন ঘোরেন তাতে কি আপনি আপনার গন্তব্যে পৌঁছতে পারবেন? কোনোদিন গন্তব্যে পৌঁছতে পারবেন না। আপনি গোল হয়ে ধরুন, আপনি গোল হয়ে আপনার পাশের গ্রামে যাবেন, পাশের গ্রামে যাবেন ভাবলেন, আপনি কি করলেন, বাড়ির চারিদিকটা আপনি ঘুরতে শুরু করলেন, সারাদিনে অনেকবার ঘুরলেন, যেটুকু রাস্তা ঘুরলেন সেটুকু যদি যোগ করা হয় তাহলে আপনি ওই গ্রামে অবশ্যই পৌঁছে যেতেন অনেক আগে, কিন্তু আপনি পৌঁছে যেতে পারলেন না, একই জায়গায় ঘুরে বেড়াচ্ছে। তার মানেটা কি ধারণা, যে সকল মডার্ন সিস্টেম মেডিসিন যাদের কথা বলতে গিয়ে আমাদের অনেকে মুখে লালা ঝরে, লালা ঝরে, বাস্তবটা কি, তারা এই 2500 আগে যে জায়গায় ছিল এখন ঠিক সেই একই জায়গায় আছে, শুধু বলদের রংটা পাল্টেছে, চাকচিক্য বেড়েছে, ইমেজ বেড়েছে, মার্কেট বেড়েছে, বাজার বেড়েছে, তো মূল জায়গা থেকে তারা সরে আসতে পারেনি। অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে তারা ওই একটা জায়গায় দাঁড়িয়ে আছে। যে যে একটা জায়গায় দাঁড়িয়ে থাকে সে মডার্ন দাবিটা করে কি করে, হাউ পসিবল? তাহলে বোঝা গেছে আমাদের অনেকেই আছে দেখবে মডার্ন 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 মডার্ন। যারা মডার্ন বলেন তারা ব্যাকে গিয়ে দেখুন 99% পলিফার্মেসি করে। কেন করে? যদি তারা হোমিওপ্যাথিকে বুঝতো কোনোদিন মডার্ন কথাটা বলতে পারতো না। আমার গুরু ডাক্তার তপন কাঞ্জি লাল বলবে মডার্ন সিস্টেম মেডিসিন বলতে হোমিওপ্যাথি কি বোঝায়। আমি আমার দিকে ঝোল টেনে বলছি ব্যাপারটা এরকম নয়, আমি তো বুঝিয়ে দিলাম কলুর বলদের মতন। 2-2.5 হাজার বছরেও এত গবেষণা এত উন্নতি করেও তারা কিন্তু মূল জায়গায় পৌঁছতে পারলো না, কারণ স্কিন ডিজিজ এখনো তাদের এক্সটার্নাল, ইন্টারনাল ডিজিজ নয়।
তাহলে বোঝা গেছে হ্যানিম্যান যে পর্দাফাঁস করে দিয়েছেন, চিকিৎসা বিজ্ঞানের মুখোশটা খুলে দিয়েছে, সেই মুখোশটা কিন্তু আমরা বুঝতেও পারি না। আমাদের বহু চিকিৎসক আছে, স্কিন ডিজিজে একটা বই বার করলেন, স্কিন ডিজিজে হোমিওপ্যাথি চিকিৎসা। আরো যারা পণ্ডিত তারা কি করেন, সোরাইসিসের হোমিওপ্যাথি চিকিৎসা করলেন, তারপর আর্টিকেরিয়ার হোমিওপ্যাথি চিকিৎসা। আরে বাবা, কত বড় পণ্ডিত রে ভাই! এই পৃথিবীতে তার রাখার জায়গা হবে না। ব্যবসা আর কিচ্ছু না। হোমিওপ্যাথিতে এইভাবে হয় না। তাহলে দেখা যাচ্ছে কি, যে এই যে ভাবনা চিন্তার যে গন্ডগোল, এই গন্ডগোলের জন্য যতই তুমি দৌড়ো, যতই গবেষণা করো, যত কিছুই করো, ওই কলুর বড় মতন অবস্থা। ওইটুকু জায়গার বাইরে তুমি কয়েক হাত জায়গার মধ্যেই তুমি ঘোরাফেরা করছো, তার বাইরে তুমি যেতে পারোনি। অ্যাকচুয়ালি তুমি দৌড়চ্ছ, তোমার পা দৌড়চ্ছে, তুমি অত্যন্ত গতিশীল, দ্রুত গতিতে এগিয়ে চলেছো, যেটা দেখে আমাদের হোমিওপ্যাথি ডাক্তারদের বড়ই হীনমন্যতা ভোগেন। কি দ্রুত গতিতে ওরা এগিয়ে চলেছে, হায় রে হায় রে! আমরা সেই এক জায়গায় দাঁড়িয়ে আছি, আমরা পিছিয়ে পড়ছি, আমাদের গবেষণা নেই, আমাদের অমুক নেই তমুক নেই। আরে গবেষণাটা করবে কখন? যখন ভুল হবে তখন তো। তাহলে এই যে সে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তার দূরত্ব বাড়ছে না। তার 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 মানে কি, লক্ষ্যে সে পৌঁছতে পারছে না। এই যে লক্ষ্যে পৌঁছতে পারছে না, এটা কিন্তু তাদের নজরে পড়ে না, তাদের এই দৌড়টাকে নজরে পড়ে। তাহলে ব্যাপারটা হচ্ছে, দৌড়লিতে হবে না, বাস্তবে গন্তব্যস্থলে পৌঁছতে হবে তো, সেইটা তো হচ্ছে না। এইটি হচ্ছে গন্ডগোলের জায়গা। দ্য অনলি গেভ ইট ইন কানেকশন উইথ দ্য এক্সটার্নাল মিনস অফ ড্রাইভিং অ্যাওয়ে দ্য ইচ and it in doses which would as purgatives, এমন ডোজেস যেটা দেওয়া হচ্ছে, পার্গেটিভ বলে জোলাপ টাইপের আর কি, হ্যাঁ, 10, 20 আর 30 গ্রেনস অফ এ ডোজ, মানে কি 10 গ্রেন, 20 গ্রেন এবং 30 গ্রেন, এই ডোজে দেওয়া হচ্ছে। এখন কি দেওয়া হচ্ছে গ্রেনে? দেওয়া হয় কি, এখন দেওয়া হয় 5 mg, 10 mg, 20 mg, 50 mg। যত এমজি বাড়বে, যত ওজন বাড়বে ওষুধের, ট্যাবলেটের, তত সেটা শক্তিশালী। তার মানে এই যে জড়বাদী চিন্তা ভাবনা, যেটা এই যে জড়বাদী চিন্তা ভাবনা, সেখানে কি বলা হচ্ছে না, যত ওষুধে পাওয়ার বেশি, কি দেখে বলবো কত এমজি আছে সেটা দেখে বলবো, তাই তো? কিন্তু প্রচলিত বিজ্ঞান কি বলছে? অ্যাটম, অ্যাটম তো সূক্ষ্ম, তার শক্তি তো স্থূল জড় পদার্থ থেকে অনেক বেশি, আমরা জানি, কিন্তু চিকিৎসার ক্ষেত্রে তাকে প্রয়োগ করবো না, প্রয়োগ করলে ব্যবসা হবে না। তাহলে দেখা যাচ্ছে কি, গোটা পৃথিবীটা কিসে চলছে, গোটা মেডিকেল সায়েন্সটা হোমিওপ্যাথি বাদে সব হচ্ছে প্রেজুডিস, মানে বৈজ্ঞানিক বিজ্ঞানসম্মত কুসংস্কার। আর আমরা হচ্ছে এত বড় একটা আলোকপ্রাপ্ত চিকিৎসক, জুডিস হ্যানিম্যান আমার স্যারের দিয়ে গেছেন, আমরা সেই আলোটাকে জ্বালাতে পারছি না। বুঝতেই পারছেন আমরা কি অধম, কে নিকৃষ্ট শ্রেণীর লোক আমরা। কেন কি সাধে বলেছেন যে হোমিওপ্যাথির ফেলিওর হচ্ছে পৃথিবীর সর্বনিকৃষ্ট ব্যর্থতা, বড় আক্ষেপে, বড় কষ্টে বলেছেন। আজকে সেই কষ্ট আমি কিন্তু হৃদয়ে অনুভব করছি বলে আজকে এতগুলো কড়া কড়া কথা আমাকে বলতে বাধ্য হলাম। একজনও চিকিৎসক যদি তার বিবেকের দংশনে ভোগেন, তাহলে আমি আশা করি তার পরিবর্তন হবে। আমরা তো সেটাই চাই। হোমিও দর্পণের মূল উদ্দেশ্য আপনাকে পরিবর্তন করা, কোনো তত্ত্ব শেখানো নয়। তত্ত্ব কোথায় পাবো? আমি কি বৈজ্ঞানিক? তত্ত্ব তো আমাদের সব বইয়ে আছে। আমি শুধু ওয়ে অফ থিঙ্কিংটা চেঞ্জ করতে চাইছি। তারপর কি হলো, এই যে লার্জ ডোজ দেওয়া হচ্ছে, ইন্টারনাল অ্যাপ্লিকেশন এই যে করা হচ্ছে, এই লার্জ ডোজ কিন্তু তাহলে এরকম হচ্ছে, লার্জ ডোজ তো আমরাও করছি, যারা মাদার দিচ্ছি আমরা করছি না? 20 ফোঁটা 30 ফোঁটা এসব করছি তো। পরে আমি আসছি, একটা রিসেন্ট গল্প বলবো আপনাদের। তারপর কি বলছে, at least whole the yeast disease, especially the could never be thoroughly healed
দেয়ার বাই। এইভাবে সে কোনো দিনই এটা সারতে পারে না, সম্পূর্ণরূপে রোগ সারতে পারে না। হ্যানিম্যান এই কথাটা বলছেন। দ্য এক্সটার্নাল ড্রাইভিং আউট অফ দ্য ইরাপশন ওয়াজ সিম্পলি অ্যাডভান্স by it as by any often purgative, and with the same injurious effect, as if no sulfur at all had been used internally. ওই সালফারকে যদি আমি ইন্টারনালি ইউজ না করে আমি যদি এই ধরনের যদি মানে কি পারগেটিভ বা লার্জ ডোজে যদি আমরা ব্যবহার করি, তাহলে কিন্তু আমাদের হবে। এটা স্কিন ডিজিজের কথা বাদ দিন, আমরা তো বহু ডাক্তার আছেন, আপনি দেখতে পাবেন গবেষক লেখক প্রচুর রুগী দেখছেন, চোখের সামনে আমরা দেখতে পাবেন, যেটাকে সফলতা বলে চালানো হচ্ছে। সেখানে কি দেখতে পাবেন, তিনি ওই একটা করে মাদার জুড়ে দিচ্ছেন, একটা করে সাপ্লিমেন্টারি বায়োকেমিক জুড়ে দিচ্ছেন, জুড়ে দিয়ে তিনি পণ্ডিতই ফলাচ্ছেন। তাহলে এই যে মানুষগুলো, এগুলোর পেছনে আপনার দৌড়চ্ছেন, হয় কেন দৌড়বেন? এরা তো অ্যাকচুয়ালি লাইসেন্সড কোয়ালিফাইড কোয়াক, মানে সনদপ্রাপ্ত পণ্ডিত হাতুড়ে ডাক্তার। এদের পেছনে কেন দৌড়বে? দৌড়তে হয় হ্যানিম্যানের পেছনে দৌড়ুন, কেন্টের পেছনে দৌড়ুন, জেন কাঞ্জিলালের পেছনে দৌড়ুন, যেই চ্যানেলের পেছনে দৌড়ুন, শিখবেন কিছু। তাহলে ব্যাপারটা কি হচ্ছে, এই যে এইভাবে এটা খুব হার্মফুল, এটা হ্যানিম্যান বললেন। ফর ইউজেন ইফ সালফার ইজ ইউজড অনলি ইন্টারনালি, এমনকি সালফার যদি ইন্টারনালি ইউজ করা হয়, বাট ইন দ্য অ্যাভাব ডেসক্রাইব লার্জ ডোজেস উইদাউট এনি এক্সটার্নাল ডিস্ট্রাকশন মিনস, এক্সটার্নাল ডিস্ট্রাকশন না হলো, ইট ক্যান নেভার থরলি হিল দ্য সোডা। বলছে এমনকি সালফারকেও যদি আপনি ওই এরকম লার্জ ডোজে যদি দেন, তাহলে কিন্তু সেও কিন্তু রুগী সোডাকে সারাতে পারবে না। এই দেখুন হ্যানিম্যান কি বলছেন, লার্জ ডোজে দিলে কি হয়েছে, সোডা সারে না। শুধু কি সোডাই সারে না, কোনো ক্রনিক ডিজিজই সারে না। যখনই আপনার কাছে একটা প্রেশারের রোগী আসছে, আপনি কি করছেন, একটা কনস্টিটিউশনাল ওষুধ দিচ্ছেন, মানে আপনি তো পণ্ডিত লোক, কনস্টিটিউশনাল ওষুধ দিচ্ছেন, দিয়ে কি করছেন, তার সঙ্গে আপনার একটা নামটাম ভুলে গেছি, আগে যে নামটামগুলো জানতাম, সেই মাদার টিংচার 20 ফোঁটা করে দিয়ে যাচ্ছে, এবেলা ও বেলা। পার্থক্য কি? পার্থক্য কোথায় আপনার সঙ্গে হোমিওপ্যাথির সঙ্গে অ্যালোপ্যাথির পার্থক্য? আপনি যা করছেন, বলে ওদের ওষুধটা ক্ষতিকারক, আমাদের ওষুধটা ভালো বলে ওটা দিয়ে দিচ্ছি। মাদার টিংচারের ব্যবসা হবে, মাদার টিংচারের লাভ তো প্রচুর। আর ওই এই মাদার টিংচারের ব্যবসা হবে, টাকাটা আপনার পকেটটা ভরে যাবে। আর পকেট ভরে গেলে কে অত খাটে ভাই, কনস্টিটিউশনাল মেডিসিনও দিতে হয় একটা, দেবো, এরম ব্যাপারটা আর কি। তাহলে এই যে ঘটনাটা ঘটছে এখানে, তাহলে লার্জ ডোজ দিলে পরে সোডা সারবে না। এবার ধরুন এই এখানে কি হবে, partly because in order to cure the antisoric and homeopathic medicine, it must be a given only a smallest doses of a potentized preparation. বলছে যদি সারাতেই হয় তাহলে স্মলেস্ট ডোজেস দিতে হবে, ক্ষুদ্রতম মাত্রা দিতে হবে, potentized preparation মানে শক্তিকৃত ভাবে দিতে হবে, which in the larger and more frequent doses the crude sulfur in some cases increases the malady or at least add a new malady. ব্যাস এই জায়গাটাই হচ্ছে গন্ডগোলের জায়গা। এখানে হ্যানিম্যান যেটা বলেছে সেটা আমরা বুঝতেই পারছেন, আমি আরেকবার একটু রিপিট করে দিচ্ছি। বলছেন যে হ্যানিম্যান এখানে বলছে যে সালফার যদি আমি দিতেই হয় তাহলে পোটেন্সি কমে দেব এবং সূক্ষ্ম মাত্রায় ক্ষুদ্রতম মাত্রায় দেবো। যদি দেই তাহলে আরোগ্য হতে পারে, কিন্তু যদি আমরা যদি লার্জ ডোজে দেই, ওই যেমন 10 গ্রেন 15 গ্রেন 20 গ্রেন এরকম যদি দেই, তাহলে কিন্তু ক্ষতিই হবে, আর কিছু হবে না। শুধু তাই বলে নাই, এটা ইনক্রিজ দ্য ম্যালাডি, এই রোগটাকে সে কি করবে, যে রোগটা আছে এক্সিস্টিং তাকে বাড়িয়ে দেবে। অ্যাটলিস্ট অ্যাড এ নিউ ম্যালাডিস, অথবা একটা নতুন ম্যালাডি রোগ তার সঙ্গে যোগ করে দেবে। তাহলে ব্যাপারটা কিরকম দাঁড়ালো, লার্জ ডোজে ওষুধ দিলে পরে হয় সেই রোগটা বাড়বে অথবা নতুন একটা রোগ সৃষ্টি করবে।
এটা হ্যানিম্যানের অবজারভেশন। আসুন আমি একটা আমার অবজারভেশন বলি। তাকে মানে আচ্ছা করে গালাগালি দিয়েছি, আর আসবে কিনা আমি জানি না। প্রচন্ড আমি রেগে গেছিলাম। ঘটনাটা হচ্ছে কি, যে পেশেন্টটার হচ্ছে রাইট সাইডে একটা হেডেক আছে, আমি ডিটেলস যাচ্ছি না। তার বাবারও এরকম রাইট সাইডে হেডেক ছিল, ইত্যাদি ইত্যাদি। রেকর্ডিং করে টোটালিটি করে তাকে লাইকো 200 দেওয়া হয়েছে। এবার লাইকো 200 দেওয়ার পর তার বিভিন্ন রকম পরিবর্তন হচ্ছে। আগে যে বমি করতো, ওই এই হেডেকের সঙ্গে বমি করতো ইত্যাদি, অনেক রকম পরিবর্তন হতো, অনেক রকম সমস্যা হতো। হতে হতে দেখা গেল কি, তার ভয়ঙ্কর অ্যাসিডিটি দেখা দিল। তা তখন আমাকে বলছে, স্যার প্রচন্ড তো অ্যাসিডিটি, কি করবো? বলে সহ্য করতে হবে, তোমার আগে ছিল এটা? বলে হ্যাঁ আগে ছিল তো। আমি রেকর্ড দেখে বললাম, হ্যাঁ আগে ভয়ঙ্কর অ্যাসিডিটি ছিল। সেটা ওই করতো কি, ওই সকালবেলা উঠে একটা ট্যাবলেট খেত, ট্যাবলেট খেয়ে সারাদিন কাজকর্ম করতো, কোনো অসুবিধা হতো না। কিন্তু পরবর্তীকালে কয়েক বছর পরে সেই ট্যাবলেটে আর কাজ করতো না। এই অভিজ্ঞতাটা কি আপনাদের নাই, না শোনেননি? আশেপাশে দেখতে পাবেন, আপনার পরিবারেও হয়তো অনেক এরকম করছে, দেখতে পাবেন। তাহলে কি হচ্ছে, এই যে লার্জ ডোজের ওষুধ খাওয়ার ফলটা কি দাঁড়াচ্ছে? তো এই যে পেশেন্টটা যেটা, সেটা আমার কাছে এসেছিল, ক্রমশ তার মাথা ব্যথা বাড়ছিল। ওইটা সেরে যাওয়ার পরে ওই যে তার অ্যাসিডিটিটা অনেকটা সেরে গেল, মানে অনেক ভয়ঙ্কর অবস্থাটা সেরে গেল, সেরে যাওয়ার পর থেকে তার মাথা যন্ত্রণা শুরু হয়েছে। এবং এখনো অ্যাসিডিটি হয়, ওই ফর্মে হয় না, কিন্তু মাথা যন্ত্রণা হলে পরে এমনকি 2-3 দিন উঠতেও পারে না, এরকম মাথা যন্ত্রণা। কিন্তু প্রায় সময় মাথা ধরে অল্প বিস্তর, মাঝে মাঝে যখন বেশি ধরে তখন উঠতে পারে না, 2-3 দিন কাজ কামাই হয়ে যায়। তার মানে কি, ক্রমশ সে জড়িয়ে পড়ছে। এই যে পেশেন্টটা যেটা আছে, এই পেশেন্টের লাইকো দেওয়ার পর এই চলতে চলতে একটা সময় গিয়ে তার ওই গ্যাস অম্বলটা প্রচন্ড পরিমাণে ফিরে আসলো, ঢেকুর উঠে যাচ্ছে, টক জল উঠছে, কিন্তু খিদে বেড়েছে প্রচন্ড, গ্যাস স্কিন ডিজিজ বেড়েছে, ঘুমটা ভালো হচ্ছে, মাথা যন্ত্রণা টোটালি বন্ধ হয়ে গেছে। কিন্তু এরকম দিন 15-20 বোধহয় সহ্য করেছিল। সহ্য করে আমি তাকে বলছি, বাবা এটা সহ্য করতে হবে, নাহলে তুমি আরোগ্য হবে না, আমি পরিষ্কার বলে দিয়েছি। তবু সে বা তার বিভিন্ন চাপে সে বললো, না অ্যালোপ্যাথি করে তো আমার এই রোগ সৃষ্টি হয়েছিল মাথা ব্যথা, তাহলে অ্যালোপ্যাথি করবো না, হোমিওপ্যাথি করবো। সে কি একটা মাদার টিংচার দিয়েছে, বলছে জানেন তো, পরে এসে বলছে, বলে আপনি তো কিছুতেই দিলেন না, হুম, আমি আমার কষ্টটা বুঝলেন না, তা আবার এসছো কেন? বলে আবার মাথা ব্যথা শুরু হয়েছে, বেশ হয়েছে, তুমি বেরো এখান থেকে। বলে না এইভাবে বলবে না, এইভাবে বলবে না, আপনি তো আমাকে সারিয়েছিলেন, আবার মাথা। কিরকম ঘটনা হলো, ওইটা দেওয়ার পরে বলছে যেন আগুনে জল দিলে যেমন নিভে যায়, সেইভাবে তার অ্যাসিডিটিটা কমে গেল। তার কত বড় ডাক্তার বলুন দেখিনি? আমি তো কিছুই না, আমি তো চুনোপুটি। আমি তাকে শুধু বোঝাচ্ছি সহ্য করতে হবে, ইয়ে করতে হবে। এইটা কি ব্যবসায়িক কথাবার্তা? আমি তো বুঝি না এগুলো। তার মানে কি আমি অজ্ঞ? যিনি বোঝেন রোগীটাকে আরাম দিতে হবে, লোকে বলবে তো, রোগীকে আসবে তুমি আরাম দেবে না, ইয়ার কি পেয়েছো? আরাম দেওয়াই তো তোমার কাজ। হ্যাঁ আরাম দেওয়া অবশ্যই কাজ, সেটা সেকেন্ডারি। মূল কাজটা সিক টু হেলথ। সিক টু হেলথের পথে যদি আরামটা যদি তার হারাম হয়ে যায়, তা সেই আরাম দেবো না আমি, সেই আরাম মানবো না আমি। তাতে আমাকে অমানুষ ভাবেন, ভাবুন, আমার বয়ে গেছে, আমি নীতি থেকে বিচ্যুত হতে পারবো না। এই যে পেশেন্টটা যেটা, এই যে গ্যাস অম্বলটা কমে গেল, মাথা যন্ত্রটা আবার শুরু হলো, তখনই সে তো বুঝতে পেরেছে, সে বুঝতে পেরে গেছে। সে বলছে, স্যার ওইটা ইয়ে জন্য, তাহলে তুমি গেলে কেন? বলে অনেক কিছু বললো, নিজের ঘাড়ে দোষটাকে না নিয়ে, বাড়ির লোকে অমুক তমুক। আমি পরিষ্কার বলে দিলাম যে আমি তোমাকে আর ওষুধ দেবো না, তোর হাতে পায়ে ধরছে, ধরে তাকে ওষুধ দিলাম। তো এই যে ওষুধটা তাকে দিলাম, তাহলে ঘটনাটা কিরকম হলো, এগুলো চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি, দেখেও আমরা দেখি না। তাহলে ব্যাপারটা কিরকম হচ্ছে, এই যে লার্জ ডোজের যে খেলাটা, যেটা অনেক দেখবেন পণ্ডিত দিনে 100, 200, 300 রোগী দেখছেন। আমি এমনও দেখেছি লাইকোপোডিয়াম 200 8 ফোঁটা করে। শুধু ওই ক্রুড ওই মাদার টিংচার ইয়ে বেশি এরম নয়, হায়ার পোটেন্সি আছে, অনেকে সিএম পোটেন্সি প্রতিদিন খাই যাচ্ছে, 3 মাস 4 মাস ধরে খাই যাচ্ছে, এরকম ঘটনাও আছে। চারিদিকে সব দেখতে পাবেন। এবারে এদের রোগীর সংখ্যা অনেক। আপনি দেখে ভাবলেন কত বড় ডাক্তার, পেছনে লাইন দিলেন। পেছনে লাইন দিলেন মানে কি, আপনি সর্বনাশ করার শিক্ষা পেলেন, মানে সোজা কথা আর কি, কি বলবো, সমাজ বিরোধী শিক্ষা পেলেন। সমাজ হিতৈষী সেজে সমাজ বিরোধী কাজ।
তার ফলে এই যে ঘটনাটা যেটা হলো, এখান থেকে হোমিওপ্যাথির কি হবে? কোনো লাভ হবে না। তাহলে হ্যানিম্যান কি বলছেন? যে যদি আমরা ক্রুড ডোজ দেই বা কোনো কিছু করি, তা সেক্ষেত্রে কি হবে? রোগটা তো বাড়বেই, ম্যালাডি বাড়বেই। অন্ততপক্ষে একটা নতুন ম্যালাডি তার সঙ্গে তৈরি হবে। এটা হ্যানিম্যানের অবজারভেশন। আর এগুলো দেখতে পায় না। নতুন ম্যালাডি তো সুবিধে, আবার সেটা দেবে, আবার সেটা দেবে। ও হ্যাঁ, এইটা একটা ভুলে গেলাম। হ্যাঁ, ওইটা তো অম্বলটা কমেছে। তারপর তার বমি ভাব ভাব হতো। বমি ভাব হতে হতে সেখানেও কি একটা দিয়েছে 10 ফোঁটা করে। ওটা খেলেই মানে মিনিট 10-এর মধ্যে তার বমি ভাব গায়েব। ভাই আমি এত ম্যাজিক শিখিনি ভাই। আমি জানি না ভাই, আমি মূর্খ মানুষ। তো এই যে পেশেন্টটাকে নষ্ট করছে, এই চারিদিকে এরকম নষ্ট করছে। এদের কাছে পাঠানোর থেকে একজন ভালো অ্যালোপ্যাথির কাছে পাঠাবেন। যে দেখুন আপনার কোনো অসুবিধা হলে ঠিক আছে অ্যালোপ্যাথি ডাক্তার দেখাবেন। একটু খাবেন, খেয়ে একটু কমে গেলে বন্ধ করে দেবেন। চেষ্টা করুন সহ্য করার। একদম বাধ্য হলে তবে যাবেন, নাহলে যাবেন না। অনেক সময় প্লাসিবোটাকে বাড়িয়ে দিই। অনেক সময় কায়দা করে জলে গুলে ইয়ে করি, ইয়ে করে দিই। এইভাবে তাকে বোঝাবার চেষ্টা করি। না বুঝলে কি করব? পেশেন্টটা যদি সে যদি আমার কথাটা না শোনে, পেশেন্টটা তো সর্বনাশ হবে। আমি তাকে আরোগ্য করতে চাইছি। হ্যাঁ, আমি তাকে আরোগ্য করতে চাইছি, কিন্তু সে তো আরোগ্য হতে চাইছে না। সমাজ আরোগ্য হতে দেবে না তাকে। পরিবার, পরিবেশ কেন? সমাজ তো হোমিওপ্যাথির পক্ষে নয়, হোমিওপ্যাথির বিপক্ষে। অ্যাজ ওয়েল অ্যাজ আপনারও বিপক্ষে। সত্যটা বলতে হবে, সত্যের জন্য লড়াই করতে হবে। তাহলে আজকে আমি আমাদের এখানে যারা জুনিয়র যারা আছেন, তাদেরকে যে আমার বিনীত নিবেদন, আপনাদের বিবেকে কি একটু নাড়া দিল না? আপনারা কি বর্জন করতে পারেন না যারা এই ধরনের অপহোমিওপ্যাথি করেন? হ্যানিম্যানের বই পড়ুন, তিনি সব দিয়ে গেছেন, আমরা নিতে পারছি না। তাহলে দেখুন, আপনার বন্ধুত্ব দেখে আপনাকে আমি বিচার করবো, আমি তাই করি তো। তুমি কাদের সঙ্গে মিশছো, কাদের সঙ্গে তোমার সিমিলারিটি হচ্ছে, আমি তোমার ছায়া মারাবো না। যদি ছায়া মারাতে হয় সতর্ক হয়ে থাকবো, কারণ আমি সব লোককে একদম ঘেন্না করি। কথাটা শুনতে খুব খারাপ লাগছে, কিন্তু বাস্তবতাটা হচ্ছে এই। আমি সেই কারণেই গতকাল ওই পোস্টটা দিয়েছিলাম যে সব হোমিওপ্যাথ অবশ্যই হোমিও চিকিৎসক, কিন্তু সব হোমিও চিকিৎসক হোমিওপ্যাথ নয়। তাহলে এখানে কি হচ্ছে? এইসব গবেষক, লেখক, এরা কিন্তু হোমিও চিকিৎসক, তারা হোমিওপ্যাথ নয়। অ্যাকচুয়ালি তারা লাইসেন্স প্রাপ্ত হাতুড়ে ডিগ্রি প্রাপ্ত চিকিৎসক। এদের থেকে বরঞ্চ কলেজে না পড়া হাতুড়ে চিকিৎসা যাদের বলা হয়, অথচ নিয়ম অর্গান সম্মত দ্বারা চিকিৎসা করে, এরকম অনেক লোক আছেন। এরাই তো একসময় আমাদের হোমিওপ্যাথিটাকে প্রতিষ্ঠা করেছে। আমরা আমাদের অতীতটা ভুলে গেছি। তো ফলে এরা অনেক বেশি আমার কাছে সম্মানের। আমি ওই জন্য ডিগ্রি দেখি না, আমি কাজ দেখি। এইটা নিয়ে আমার প্রতি অনেকেরই ক্ষোভ আছে, কিন্তু আমি দেখবো তার কাজ, তার প্রয়োগ দেখবো। তো ফলে এখান থেকে তাহলে হ্যানিম্যানের শিক্ষাটা আমরা পেলাম। এবার আপনারা ভাবুন আপনারা কি করবেন। তারপর কি বলছে? এরপরে ঘটনা আরো মজার ব্যাপার। বলছে পার্টলি বিকামিং এ ভাইটাল ফোর্স এক্সপেল ইট ইজ ভায়োলেন্টলি অ্যাগ্রেসিভ রেমেডি। তখনকার হিসেবে হ্যানিম্যান ভায়োলেন্টলি অ্যাগ্রেসিভ রেমেডি বলছেন, তো through purging and by means of vomiting without having put it healing power to any use। বলছেন যে এই ধরনের লার্জ ডোজ দিলে পরে কি হচ্ছে, অনেক সময় ভাইটাল ফোর্স কি করে, মানে শরীরটাকে বাঁচাবার জন্য ভায়োলেন্ট এই অ্যাগ্রেসিভ ড্রাগের এগেনস্টে সে কি করে, পার্জিং, পায়খানা করে, বমি করে, হ্যাঁ এইসব করে টোরে সে কি করে, নিজেকে মুক্ত করার চেষ্টা করে। কিন্তু এখন তো সেটা পারবেন না। মডার্ন সিস্টেম অফ মেডিসিন, সে যে ওষুধটা খাওয়ালো, সে যদি জানে যে ওষুধটা খেলে পরে তার বমি ভাব আসতে পারে, তার জন্য একটা অ্যান্টিএমেটিক তাকে দিয়ে দেবে। ওটা খাওয়ার পর তার যদি মাথা ঘোরার সম্ভাবনা আসতে থাকে, মাথা ঘোরাবার আটকাবার জন্য আরেকটা ট্যাবলেট দিয়ে রাখবে। তার মানে কি, ঠেকনো দিয়ে বাড়িটাকে দান করিয়ে রাখা, একটার পর একটা বাঁশ দিয়ে দান করিয়ে রাখা। এইটা নাকি সায়েন্টিফিক চিকিৎসা।
এটা নাকি সায়েন্টিফিক চিকিৎসা, মডার্ন চিকিৎসা। আর সবচেয়ে দুঃখের বিষয়, আমাদের হোমিও নামধারী নামাবলী গায়ে কিছু পণ্ডিত আছে, তাদের লাল ঝরে। ছি ছি ছি, ঘেন্নার বস্তু। তাহলে কি হচ্ছে, যে ভাইটাল ফোর্স এটা করতে পারতো, এখন তো করতে পারবে না। কারণ ওরা এত বেশি সতর্ক, এত বেশি ব্যবসায়ী। মানুষটা কি সর্বনাশ হলো আমার জানার দরকার নেই। আমি তো তোমাকে রিলিফ দিয়েছি, সাধারণ মানুষকে সেটাই তো বোঝানো হচ্ছে। এটাই তোমার কিওর। এটাই তোমার আমার কি শোনা যাচ্ছে? জি স্যার, শোনা হ্যাঁ, যাচ্ছে আপনাকে স্যার। হ্যাঁ, এটাই তোমার কিওর, মানুষকে বোঝানো হচ্ছে, আর আমরা সেটাকে গিলছি। তাহলে দেখা যাচ্ছে কি, এই 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 যে হ্যানিম্যান যে এই যে কথাটা বলছেন, বর্তমান যুগে সোকল মডার্ন সায়েন্সের, তাহলে ঘটনাটা কি করছে, প্রতিটা জায়গায় কিন্তু এই শুধু সাপ্রেসিভ মেশার, সাপ্রেসিভ মেটা, সোজা কথা সাপ্রেসিভ তো পরের কথা। সব জায়গায় কি করছে, কন্ট্রোলিং মেজার, কন্ট্রোলিং মেজার, কন্ট্রোল 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 কন্ট্রোল, কিওর কোথায়? সেই যে কলুর বলদের কথা বললাম, হাজার হাজার মাইল ধরে বছরের পর বছর ঘুরে চলেছে, 2000 2500 বছর ধরে, কিন্তু তার দূরত্ব কতটা গেছে, মাত্র 6 হাত। 6 হাত দূর সে ঘুরে, তো তার বেশি সে যেতে পারে। এটার নাম মডার্ন। হোমিওপ্যাথ, হোমিওপ্যাথি কোন জায়গায়? আমরা কি হোমিওপ্যাথিকে সেইভাবে ব্যবহার করতে পারছি? ভাবনার বিষয়, আমরা পারছি না। তা আজকে আরেকটা ধরলে পরে অনেক বড় হয়ে যাবে, বুঝলেন। এর এর সঙ্গে রিলেটেড একটা আছে, পরের দিন আমি ওইটাকে কমপ্লিট করব। এর সালফার বলে এখানে অনেকটা বড় আছে, সেটা করতে দেরি, কিন্তু আজকের বিষয়টা খুব গুরুত্বপূর্ণ বিষয় আমি আলোচনা করেছি। আমি আশা করি আপনাদের কাছ থেকে অনেক প্রশ্ন উঠে আসবে, আসা উচিত আপনাদের। হুম। কারণ আমার তো ঠোঁট কাটা লোক, আমি একদম আমি জায়গাটা পিন আউট করেছি। এবার আপনারা কি ভাবছেন? হ্যাঁ, হতে পারে আপনি হয়তো অনেকে আপনি করেন, মাদার দেন, অমুক করুন, কিন্তু এখন বলুন, এই শিক্ষার পর আপনি দেবেন কিনা? ভাবুন আপনারা। এর সঙ্গে কি দেবেন? বায়োকেমিক দেবেন। বায়োকেমিক প্রিন্সিপাল আলাদা, হোমিওপ্যাথিক প্রিন্সিপাল আলাদা। আরে বাবা, আপনি কি বলবো, একটা সম্পর্ক করতে গেলে তো আপনি আপনার প্রিন্সিপালের সঙ্গে না মিললে কি আপনি তার সঙ্গে সম্পর্ক করবেন? করবেন না তো। এখানে প্রিন্সিপালকে আমরা ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিচ্ছি, শুধুমাত্র পয়সা দরকার, আর সুনাম দরকার, যশ দরকার। যশ সৎ পথেও আসে, পরিশ্রম করতে হয়, খাটতে হয়। ওই জন্য আমাদের ওই, দাঁড়ান আমি নামটা বলছি, আমার ওনার কথাটা খুব আমার ভালো লেগেছে বলে বলছি। আমি নামটা অনেক বড় তো, আমি মুখস্থ করতে পারিনি, সরি। আমি বলছি, ভদ্রলোক খুব পণ্ডিত মানুষ, আমি যতটুকু জানি আর কি। হ্যাঁ, ডাক্তার আকম রফিকুল ইসলাম, বাংলাদেশে। তিনি কি বলছেন যে, স্যার আপনার প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে বলছি, সব হোমিও চিকিৎসক প্রকৃত হোমিও চিকিৎসক নয়। কারণ কঠোর সাধনা ব্যতীত প্রকৃত হোমিও চিকিৎসক হওয়া যায় না। এই কথাটা হচ্ছে খুব সত্য। ডাক্তার আশরাফুল হক স্যার, তিনি বলছেন কি অতীব সত্য কথা। আর এই মহাসত্য বুঝার জন্য সুস্থ মস্তিষ্কের বড়ই অভাব। সত্যি কি আমাদের মস্তিষ্ক সুস্থ? তা তো নয়। আরো অনেক আছে, সেগুলো আপনারা দেখে নেবেন। তো ফলে কালকে যে আমি এইটা দিয়েছিলাম, তার পেছনে উদ্দেশ্য ছিল আমার এইটা। তা জানি না উদ্দেশ্যটা আমার সফল হয়েছে কিনা, আপনাদের মনে নাড়া দিতে পেরেছি কিনা। যারা এখনো পর্যন্ত মাদার টিংচার, ফাদার টিংচার, বায়োকেমিক, অমুক কেমিক, তমুক কেমিক ভাবছেন, আপনি পারছেন না, ফেলিওর হয়েছেন, হার স্বীকার করুন। হার স্বীকার করলে কেউ অপমানিত হয় না। হার স্বীকার করে উঠে দাঁড়ান। হোমিওপ্যাথি আপনাকে দেবে, পরিশ্রম করতে হবে। সৎভাবে রোজগার করতে পেলে খাবো, না 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 খেয়ে থাকবো, না রাত পেটে খেয়ে থাকবো। একদিন দেখবেন এই হোমিওপ্যাথি আপনাকে অনেক কিছু দেবে। তার মধ্যে আরেকটা জিনিস দেবে যেটা অন্য লোকেরা পাবে না, মানসিক শান্তি, তৃপ্তি, সংসারের সৌন্দর্য দেবে।
প্রতিটি সৎ পথে রোজগারের পয়সায় যখন আপনার পরিবার প্রতিপালন করবেন, সন্তান প্রতিপালন করবেন, তার একটা ভালো ফল আসবে। বিষবৃক্ষ বীজ দেবে, অমৃত বৃক্ষ অমৃতই দেবে। এটাই হচ্ছে জগতের নিয়ম। আপনাদের সুযোগ আছে, আপনাদের উপর কোনো চাপ নেই। আপনি কিভাবে প্রয়োগ করবেন, কিভাবে চলবেন, তার জন্য কেউ চাপ দেবে না আপনাকে। অ্যালোপ্যাথি ডাক্তারদের অনেক অসুবিধা আছে। তাদের ওই কোম্পানি বলবে, প্রোটোকল আছে, তাদের প্র্যাকটিস অফ মেডিসিনে লেখা আছে, সেই ডোজ সেইভাবে তাদের দিতে হবে, তারা বাধ্য। তাদের নিজস্ব কিছু উপায় নেই, কিন্তু আপনাদের নিজস্ব উপায় আছে তো। মানে আপনারা ভাবুন, আমার কথা নয়, আমি বাদ দিন, আমি আজ আছি কাল নেই। হ্যানিম্যান তো ইমর্টাল, হ্যানিম্যান তো চিরভাস্বর, চিরজীবিত। তার কথাগুলো ভাবুন। এরপর থেকে আপনি এরকম করবেন কিনা আগে ভাবুন। তা আপাতত আমি এইটুকু বলে শেষ করলাম। যদি কোনো প্রশ্ন থাকে খোলাখুলি বলুন। আমরা এখানে কেউ মান সম্মানকে, সোজা কথা, মান সম্মানকে বন্ধ করে কি আমি এখানে এসেছি। কারণ যে সত্য কথা বলতে গেলে ধাক্কা খেতেই হবে। সে ধাক্কা সহ্য করার ক্ষমতা আমার আছে। আপনারা ভাবুন কিভাবে এগোবেন। এইটুকু বলে আজকের বক্তব্য শেষ করলাম, এবং যাদের প্রশ্ন আছে তারা প্রশ্ন করুন। অবশ্যই ব্যক্তিগত আক্রমণ কাউকে করবেন না। আমি আজও সেটা করি। আমি যেটুকু করেছি হোমিওপ্যাথির স্বার্থে করেছি। বালিতে মাথা গুঁজে বসে থাকলে ঝড়ের হাত থেকে বাঁচা যায় না। হোমিওপ্যাথিকে ধ্বংসের যে চক্রান্ত যেটা বাইরে থেকে চলছে, সেই চক্রান্তে ইন্ধন যোগাচ্ছে এই হোমিওপ্যাথি ডাক্তারগুলো। এগুলোকে আগে ঘর ঠিক করতে হবে, তারপরে পথ ঠিক হবে। আর না হলে এরা আমাদের চাপে নিজেদের পরিবর্তন করতে বাধ্য হবে। এরা বাবা এইভাবে করলে তো আমার হবে না। আমি চাইছি কি, পাবলিক এডুকেশনটা দরকার। পাবলিক এডুকেশনটা করে আপনার কাছে যাবে না তো। যখনই যে বুঝবে এইসব করছে না, ও বাবা এই হোমিওপ্যাথি ডাক্তার ঠিক নেই, এবার যাবো না। এইটা যেদিন আসবে সেদিন বাধ্য হবে ওদের নিজের পরিবর্তন করতে। আমরা কাউকে জোর করে বাধ্য করতে পারি না। এক হচ্ছে তাকে বুঝিয়ে করতে পারি, আরেক হচ্ছে চাপে করতে পারি। চাপটা অবশ্যই পরোক্ষ, প্রত্যক্ষ না। প্রত্যক্ষ হলে কলিশন হবে, ঝগড়া হবে, অশান্তি হবে, মারপিট হবে। দরকার নেই আমার। আমরা নীতি মেনে চলবো, ফেলিওর হলে ফেলিও স্বীকার করব, কারণটা খুঁজে বার করব। তা আসুন আমরা আজকে যেটুকু আলোচনা করলাম, অল্প সময় করেছি। এবার আপনাদের কেমন লাগলো এবং আপনারা এখান থেকে কি ভাবছেন, আপনার ভাবনা চিন্তাগুলো শেয়ার করুন। খোলা মনে বলবেন, কেউ কিচ্ছু মনে করবে না হোমিও দর্পণে। ধন্যবাদ সকলকে। আমি আপাতত বক্তব্য শেষ করলাম।